ভাতা দেওয়ার পাশাপাশি সমান্তরালে যে কাজটা চলার কথা ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, সেই কাজটার কোথাও একটা অভাব আমাদের রাজ্যে থেকে গেছে বলে মনে হয়। ধর্ষক বান্ধব যে একটা পরিবেশ গড়ে তোলা, মেয়েদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়া, এগুলোরও একটা ভূমিকা থেকে যাচ্ছে এই বাল্যবিবাহের ক্ষেত্রে। কোনো ধরনেরই কোনো অ্যাওয়ারনেসের প্রোগ্রাম নেই, শুধুমাত্র ভাতাটা দিয়ে যে আর কাজ হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। বাল্যবিবাহে এগিয়ে পশ্চিমবঙ্গ। সর্বভারতীয় স্তরে যেখানে দেখা যাচ্ছে যে 2.1%, সেখানে পশ্চিমবঙ্গে 6.3% সংখ্যাটা 18 বছরের কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গই এক্ষেত্রে সব থেকে এগিয়ে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। যেখানে পশ্চিমবঙ্গকে আমরা প্রগতিশীল রাজ্য হিসেবেই দেখি, সেখানে কেন এরকম ঘটনা ঘটছে? পুরুষতান্ত্রিক সমাজ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ যখন এই প্রবণতা কমিয়ে আনতে পারছে, পশ্চিমবঙ্গ কেন তা পারছে না? এ নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী শতাব্দী দাস। অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে। যে বিষয়টা প্রথমেই আমি দিক নির্দেশ করলাম যে বাল্যবিবাহে এগিয়ে পশ্চিমবঙ্গ, আপনার কি মনে হয় যে কেন এটা হচ্ছে? পশ্চিমবঙ্গে তো সরকারি স্তরেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও উদ্যোগ নেওয়া হয় যে যাতে নারী উন্নয়ন করা যায়, কেন এই প্রবণতা কমানো যাচ্ছে না? তো বাল্যবিবাহের পেছনে যে ফ্যাক্টরগুলো কাজ করে তাদের মধ্যে দেখা গেছে যে দারিদ্র্য একটা কারণ, মানে অন্যতম একটা বড় কারণ। তো যদি মানে বাল্যবিবাহ কমানো যাচ্ছে না এটা আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদের ধরে নিতে হবে যে প্রান্তিক অঞ্চলের মানুষের টাকার একটা অভাব আছে। যারা দরিদ্র পরিবার তাদের কাছেই দেখা গেছে যে মেয়ের বিয়ে দেওয়াটা একটা বড় মাথা ব্যথার কারণ। অবশ্যই আমাদের যেভাবে বিয়ে হয় সেই প্রসঙ্গটাও এখানে এসে পড়ে। বিয়ে এখানে একটা গ্র্যান্ড অ্যাফেয়ার, বিশাল পণ এবং সেই সঙ্গে বিশাল আতিথেয়তা, বিশাল আয়োজন। ফলে দরিদ্র মানুষ বিশেষত, সমস্ত মানুষই কিন্তু দরিদ্র মানুষ বিশেষত এটাকে একটা ভার হিসেবে, একটা চাপ হিসেবে দেখেন। তো ফলে যদি মানুষের মধ্যে দারিদ্র্য না দূর করা যায়, শুধুমাত্র প্রথমত আর কি শুধুমাত্র কিছু নারীমুখী প্রকল্প করে যে এটা দূর করা যাবে তা নয়, সামগ্রিকভাবে দারিদ্র্য দূর করতে হবে। এবারে এই পরিযায়ী শ্রমিকের যে মানে যে প্রবণতাটা আমরা দেখছি, পরিযায়ী মানে পশ্চিমবঙ্গে এই যে পরিযানের যে প্রবণতা সেটাও অত্যন্ত বেশি। কম বয়সী ছেলেরাই কাজে চলে যাচ্ছে। ছেলেদের বিয়ের বয়সের যে গড় বয়স সেটাও পশ্চিমবঙ্গে যথেষ্ট কম। তো এই যে যখন বিয়ে মানে ছেলেরা চলে যাচ্ছে, জেনারেলি দেখা যায় তাদের একটা খুঁটি, তাদের সংসারে ফিরে আসার একটা খুঁটি হিসেবে ব্যবহার করা হয় বিয়েটাকে। এবং সেই ক্ষেত্রে অবভিয়াসলি ছেলেটার থেকেও কম বয়সের, আমাদের সামাজিক নীতি মেনে ছেলেটার থেকেও কম বয়সের, ছেলেটার থেকেও কম শিক্ষিত একটি মেয়েকেই বেছে নেওয়া হয়। সেক্ষেত্রেও মেয়েদের বাল্যবিবাহে তার একটা এফেক্ট এসে পড়ে। এবং সেই সঙ্গে আমাদের এই যে বললে যে প্রকল্পের কথা বললে, বাল্যবিবাহের সঙ্গে সরাসরিভাবে জড়িত আমাদের প্রকল্প তো কন্যাশ্রী। একেবারে পড়াশোনার সময় থেকে, স্কুলের সময় থেকে তুমি যে পড়াশুনোটা ক্যারি ফরওয়ার্ড করছো, মানে ক্যারি অন করছো, সেটার জন্যে তোমাকে একটা পুরস্কার হিসেবে একটা অর্থমূল্য দেওয়া হয়, একটা অর্থ দেওয়া হয়। স্কুলের সময় জুড়ে তো সে পেলই। বলা হয় যে কলেজে যদি সে ভর্তি হয় তাহলেও সে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে পাবে কন্যাশ্রী 2। তো এবারে যদি তুমি কন্যাশ্রীর প্রবণতাটা দেখো, তাহলে দেখা যাচ্ছে যে বাড়ির লোকই বলো বা মেয়েরাই বলো, তারা কিন্তু এই যে ছকটা সেটা বুঝে গেছে, তারাও নিজেদের মতন করে বুঝে গেছে। ফলে দেখা যাচ্ছে যে পড়াশুনোটা তারা ড্রপ আউট করছে না ততদিনই যতদিন পর্যন্ত কন্যাশ্রী থাকছে। কলেজের পরিসংখ্যান যদি নাও, তাহলে দেখবে যে স্কুলে যদি বা মানে কন্যাশ্রী প্রথম যে ধাপটা সেটা পেয়ে অনেকে পড়া ছেড়ে দিল। আর একটা দল থাকছে যারা কলেজে ওই ফার্স্ট ইয়ারটুকুই পড়ছে এবং বোঝাই যাচ্ছে সেটা তারা ওই কন্যাশ্রী 2 এর জন্যেই পড়ছে। তাদের বাড়ি থেকে এটাই বলা হয়েছে যে এইটা পেলে তারপরে তুমি ডিসকন্টিনিউ করে দাও। তাহলে কোথাও গিয়ে এই যে আমরা একটা ভালো প্রকল্প করলাম,
ঠিক আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সেটার স্বীকৃতিও এসেছে, খুবই আনন্দের কথা, কিন্তু কোথাও গিয়ে এইখানে একটা লিমিটেশনও দেখা যাচ্ছে যে শুধুমাত্র টাকা দিয়ে, শুধুমাত্র ভাতা দিয়ে কিন্তু এই যে সচেতনতার প্রসারটা আমরা করলাম না, শুধুমাত্র টাকাটাই দিয়ে গেলাম। টাকাটা দেওয়াটাও অবশ্যই দরকার, কিন্তু তার পাশাপাশি প্যারালালি যে সচেতনতার কাজটা করা দরকার ছিল সেইটার তো কোনো উদ্যোগ নেই, সেইটার জন্য কোনো সরকারি প্রকল্প নেই। কন্যাশ্রী থেকে বছরে একবার একটা ধরো প্রোগ্রাম করতে বলা হয়, ঠিক আছে, সেই প্রোগ্রামটা কি হচ্ছে, কীরকম হচ্ছে, সেইটার কীরকম তত্ত্বাবধান আছে, মানে সেটা একটা বাস্তবিক ক্ষেত্রে বলতে গেলে কোনো রকমের দায়সারাভাবে, যেভাবে আইসিসিকেও একটা বছরে প্রোগ্রাম করতে হয় ধরো কলেজে বা বিশ্ববিদ্যালয়, এবং সেটাও একটা দায়সারাভাবে একটা প্রোগ্রাম হয়, প্রায় সাংস্কৃতিক প্রোগ্রামের পর্যায়ে পৌঁছে যায় সেটা সচেতনতার বদলে। কন্যাশ্রীর ক্ষেত্রেও তাই হয়, কিছু একটা করে তারা দেখিয়ে দেন যে একটা কিছু করেছেন, কিন্তু এটা তো বছরে একবার করারও ব্যাপার নয়, আর সচেতনতার প্রসার তো সারা বছর ব্যাপী হবে। তো এই যে ভাতা দেওয়ার পাশাপাশি সমান্তরালে যে কাজটা চলার কথা ছিল, অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, সেই কাজটার কোথাও একটা অভাব আমাদের রাজ্যে থেকে গেছে বলে মনে হয়। সচেতনতার মধ্যে তো অনেক কিছুই পড়বে, যেমন ধরা যাক মেয়েদেরকে আমরা কি চোখে দেখব, এই যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তার পেছনে এই যে পণ দিতে হবে, যত তাড়াতাড়ি ল্যাঠা চোখে তত ভালো, এর থেকেও এটার পাশাপাশি আরেকটা কারণও তো থাকে, যেটা অপেক্ষাকৃত বিত্তবান পরিবারের মধ্যেও দেখা যায়, যে মেয়ের কুমারিত্ব, ঠিক আছে, যে নিরাপত্তা, হ্যাঁ, এবার নিরাপত্তা, মেয়ে কোনোভাবে পথে ঘাটে আক্রান্ত হবে কিনা, ধর্ষিত হবে কিনা, ধর্ষিত যদি হয় বা যদি নিগৃহীত হয় যৌনভাবে বিশেষত, তাহলে তার বিয়ে হবে কিনা। ধর্ষণ যে নিজেই একটা অপরাধ, সেটা যে মানসিকভাবে শারীরিকভাবে যন্ত্রণাদায়ক, তার থেকেও বেশি একটা আমাদের কাছে এটা একটা সোশ্যাল স্টিগমার ব্যাপার, বিয়ে হবে কিনা কোট আনকোট তার ব্যাপার। তো ফলে এখানে যখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে একটা ধর্ষণের বাতাবরণ, আরজিকর আন্দোলন, একটা নিরাপত্তাহীনতায় তো সাধারণ মানুষ ভুগবেন, সেটাও খুব স্বাভাবিক, ধর্ষণ তো এখানে ঘটে, এটা তো ঘটনা, এবং সেই ক্ষেত্রে প্রশাসনের গাফিলতি, ধর্ষককে শাস্তি দেওয়ার ক্ষেত্রে গাফিলতি, এইগুলো মানে কি বলবো, ধর্ষক বান্ধব যে একটা পরিবেশ গড়ে তোলা, মেয়েদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়া, এগুলোরও একটা ভূমিকা থেকে যাচ্ছে এই বাল্যবিবাহের ক্ষেত্রে। এবারে এটা তো কোনো কারণ হতে পারে না, কারণ এনসিআরবি রিপোর্ট তো এটাও বলছে যে ঘরের ভেতরে মেয়েরা আরও বেশি অসুরক্ষিত, বাইরের থেকে ঘরে আরও বেশি অসুরক্ষিত, মানে মারধর বলো বা যৌন নির্যাতন বলো, সেটা ঘরের মধ্যেও ঘটছে, কিন্তু সেইটা বোঝানোর জন্য তো সচেতনতা দরকার, যে বাবা মাকে বোঝাবো যে আপনি নিরাপত্তাহীনতার জন্যে মেয়ের নিরাপত্তাহীনতার কথা ভেবে বিয়ে দিয়ে দিচ্ছেন, সেটা কোনো ওয়ে আউট নয়, বাড়িতেও মেয়ে আক্রান্ত হতে পারে, শ্বশুর বাড়িতে তো অবশ্যই, বাপের বাড়িতেও হয়, যৌনভাবেই বলছি আমি, শারীরিকভাবে মানসিকভাবে তো বটেই। তো এইটা যে মানুষকে বোঝাবে তুমি, তার জন্যও তো একটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম দরকার। তো সেই ধরনের কোনো প্রোগ্রাম নেই, কোনো ধরনেরই কোনো অ্যাওয়ারনেসের প্রোগ্রাম নেই, শুধুমাত্র ভাতাটা দিয়ে যে আর কাজ হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। তুমি যে রাজ্যগুলোর কথা বললে সেগুলো ডিটেলে আমি যাব না, কিন্তু সেখানে সত্যি কিছু সিস্টেমেটিক কাজ হচ্ছে। একটা কথা বলি, আমরা তো নিজেদের প্রগতিশীল বলি, কিন্তু যেই রাজ্যগুলোকে আমরা সত্যিকারে মানে তথাকথিত অপ্রগতিশীলও বলবো না, আমি নিজে সত্যিকারেরই অপ্রগতিশীল মনে করি, সত্যিকারেরই অত্যন্ত পশ্চাৎপদ মনোভাবের পরিচয় যারা দেয় বলে আমি মনে করি, তাদের মধ্যে একটা হচ্ছে উত্তরপ্রদেশ, যোগীর উত্তরপ্রদেশ। এটা খুবই লজ্জা লাগে আমার বলতে, যে আমি মানে আমাদের এখানে সাধারণ মানুষ উত্তরপ্রদেশের মানুষের গড় মনোভাবের থেকে, মেয়েদের প্রতি তাদের মনোভাবের থেকে খানিক হলেও তো এগিয়ে আছেন, কিন্তু সরকারিভাবে আমি দেখতে পাচ্ছি যে মেনস্ট্রুয়েশন নিয়ে যে আলোচনা, বা ধরো স্যানিটারি ন্যাপকিন দেওয়া, স্কুলে স্যানিটারি ন্যাপকিন দেওয়া, এটা তো একটা খুব সাধারণ ব্যাপার, এটা অনেক পশ্চাৎপদ রাজ্যেও করা হয়, যেখানে আমরা জানি যে মেনস্ট্রুয়েশন হচ্ছে স্কুল ড্রপ আউটের একটা অন্যতম বড় কারণ,
মেয়েদের একটা বয়সের পরে তারা স্কুল ড্রপ আউট হয়ে যায়, কারণ হচ্ছে মেনস্ট্রুয়েশনের সমস্যা। স্কুলে মানে যথেষ্ট লেডিস টয়লেট নেই, সেই আব্রু নেই যেখানে তারা গিয়ে চেঞ্জ করতে পারবে, এটসেট্রা এটসেট্রা। তো সেইখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা নেই, বা যেখানে যোগী রাজ্যে পর্যন্ত রেশনে দেওয়া হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, এখানে স্কুলে দেওয়া নেই। তো এগুলো কেন, মানে এইগুলোর কোনো ব্যাখ্যা নেই আর কি। আমরা মধ্যপ্রদেশের কথা যদি বলি, আপনি উত্তরপ্রদেশের কথা বললেন, সেখানে লাডু প্রচারণার মতো একদম সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, যেখানে নাগরিক সমাজ, সরকার একসঙ্গে মিলেমিশে তারা এই সচেতনতার এই প্রচারটা ছড়াচ্ছে, একদম গ্রামে গঞ্জে মানুষের সঙ্গে কথা বলছে, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এটা সম্ভব হচ্ছে না? প্রথমত বলি যে এই যখন আমি ক্যাম্পেনিংয়ের কথা বলছি, এইটা যদি আমি ব্যক্তিগতভাবে করি, আমার একটা ছোট দল সেটাকে নিয়ে করি, সেইটা কিন্তু কোনো ওয়ে আউট নয়। যখন সচেতনতা প্রসারের কথা বলছি, সেইটা কিন্তু সরকারি স্তরে যদি হয়, সরকারিভাবে যদি হয়, তাহলেই একমাত্র সেটা ফ্রুটফুল হবে। ফলে সেখানে সরকারের ভূমিকাটা কিন্তু অগ্রণী থাকতেই হবে, যদি আমি সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গে সচেতনতার প্রসার ঘটাতে চাই। এবার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে কী রকমের রাজনীতি হয়। এই ধরনের কল্যাণকামী ধরা যাক একটা প্রকল্প সরকার নিল, একটা জেন্ডার বিষয়ক সচেতনতা প্রসারের প্রোগ্রাম, নট ভাতা প্রোগ্রাম, ধরা যাক সরকার নিল। এবার এই পরিস্থিতিতে কি হবে, যেটা হওয়া উচিত এই ধরনের কল্যাণকামী প্রকল্পের ক্ষেত্রে, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে রাজনীতিতে যারাই আছেন, সেটা সরকার হোক বা বিরোধী হোক, সরকার পক্ষ, বিরোধী পক্ষ এবং নাগরিক সমাজ সবাই তাতে অংশগ্রহণ করবে। এটা হলেই একমাত্র সেটা একটা সাফল্যের দিকে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় যে বিরোধী পক্ষের রাজনীতিটাও যে সবসময় খুব সদর্থক হয় তা নয়। মানে এই যে ধরা যাক আরজি কর মুভমেন্ট, ঠিক আছে, তো এখানে বিরোধী পক্ষ খুব প্রচণ্ড রকমের উৎসাহী, মানে তারা সরকার ফেলে দিতে যতটা উৎসাহী, তারা কোনো ধরনের কি বলবো, একটা সদর্থক প্রকল্প যে আমরা ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে প্রচার করব, ঠিক আছে, একটা সমস্ত পশ্চিমবঙ্গ ব্যাপী একটা ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে ক্যাম্পেনিং গড়ে তুলব, সেটার ক্ষেত্রে তারা খুব একটা আগ্রহী হয় না। তো ফলে কোথাও গিয়ে সরকারের ক্ষেত্রে যেরকম সরকার ভাতা কেন দিচ্ছে, ভোটের কথা ভেবে, এবার কোথাও গিয়ে আমার মনে হয় যে বিরোধী রাজনীতিও শুধুমাত্র ভোটের কথা ভেবেই তাদের পরিকল্পনাগুলো সাজায়। ফলে এই ধরনের কল্যাণকামী যখন প্রকল্প হয়, তখন সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ কখনোই হাত মিলিয়ে পাশাপাশি কাজ করতে পারে না। সরকার পক্ষের একটা ভোট ব্যাংক আছে, বিরোধী পক্ষের আরেকটা ভোট ব্যাংক আছে। তারা উভয়ই যখন বাল্যবিবাহের বিরুদ্ধে কোনো সচেতনতামূলক প্রকল্পে নিজের কাছের মানুষদের, নিজের ভোটারদের একইভাবে প্রভাবিত করবে, উৎসাহিত করবে যে এটাতে তোমরা অংশগ্রহণ করো, এইগুলো মেনে চলো, তখনই কিন্তু সেটা একটা সদর্থক দিকে যাবে। তো এই যে পজিটিভ রাজনীতি, এটারও তো একটা অভাব অবশ্যই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে।